ওকে। দেখেন ওর এখানে কিন্তু মানে ব্লেন্ড করা হইছে, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডের এই কালারের সাথে বা শেপের সাথে ওর ইমেজটা ব্লেন্ড করছে। সো এই আ ব্লেন্ডিং এর কাজটা যদি আপনি করতে চান বা ধরেন যে এটাকে ব্লেন্ড না করে আপনি জাস্ট আপনার এই ইমেজটাকে এরকম একটা শেপ দিবেন, হ্যাঁ? সেটা কিভাবে দিবেন? আ লাইক এখানে যখন আমি আমার ইমেজটা ১ম আনছিলাম তখন ছিল একটু ডিফারেন্ট ওয়েতে। মানে এটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। আর হচ্ছে এটাকে ডিটাচ করি। এরকম ছিল। হ্যাঁ? সো দেখেন এখানে কিন্তু আমার একটা আ আ লম্বা লাইন আকারে একটা ইমেজ এন্ডিং এর চলে আসছে। বাট আমি চাচ্ছিলাম রাউন্ড। সো এটার জন্য আমাকে নিতে হইছে শেপ। শেপের মধ্যে ইমেজ এড করার জন্য সেই শেপটাকে আবার কনভার্ট করে আমাকে নিতে হইছে ফ্রেম। হ্যাঁ? সো আমরা এই শেপের জায়গায় এখানে নিবো ফ্রেম। ফ্রেমে আসার পর এখানে আমরা ভ্যারাইটিস কাইন্ড অফ শেপ পাবো। যেটা হচ্ছে যে আমরা ইমেজের ইউজের জন্য করতে পারবো বা মক-আপস, হ্যাঁ? বা গ্রাফিক্স এলিমেন্টস এগুলোও তো আমাদের আছে। সো আমি নিয়েছি হচ্ছে যে এই সার্কেল একটা। তারপর এটাকে আমি প্লেস করছি। আমার এই ইমেজ এখান থেকে একটা রাউন্ড শেপে আসছে। দেন আমি এটাকে প্লেসমেন্ট বা হচ্ছে যে ছোট বড় একেকটা কারেকশন আপনি করতে পারবেন। আর এরপরে হচ্ছে যে টেক্সট সেগমেন্ট বা এই ধরনের এলিমেন্ট এড করা বা আইকন এড করা। আইকন আপনি এখান থেকেও সার্চ করে নিতে পারবেন। হ্যাঁ? মানে আপনি যদি এখানে Facebook লিখি, এই গ্রাফিক্স এর মধ্যে অনেকগুলো আইকন পাবেন Facebook এ। দেন আপনার ব্র্যান্ড লোগো একটা, দেন আপনার টেক্সট, আপনার যে সার্ভিসেস গুলো আছে সেগুলো পয়েন্ট আউট করে দেওয়া। অ্যান্ড এখানে আমি কেন আমার ইমেজটা প্লেসমেন্ট করতেছি এমনটা না যে হাইলাইট করা যে আপনি আপনাদের ইমেজ নিয়ে কাজ করেন ওটা বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি যে আপনি যদি এখানে মডেলের ইমেজও ইউজ করেন, হ্যাঁ? সেটা আপনার ব্যাক এন্ড এর ডিজাইনের সাথে ম্যাচ করানোর জন্য এখানে আবার ডিফারেন্ট এলিমেন্ট নিয়েও কাজ করতে হইতে পারে। সেটা ফ্রেম হইতে পারে বা সেটা হতে পারে শেপ বা সেটা হইতে পারে কোনো এলিমেন্ট যেটা অন্য থেকে ডাউনলোড করে নিয়ে আসা। আরেকটা মজাদার বিষয় আমার মনে হয় না কেউ নোটিস করছেন কিনা। আ এই ফাইলের নামটা কি কেউ বলতে পারবেন? মানে যেটা আমি ডিজাইন করতেছি, পিকার্ট মনে হইতেছে। কি মনে হচ্ছে? পিকার্টটা ক্যানভা লাগতেছে স্যার। না, এটা তো আমি Canva তেই ডিজাইন করতেছি। সো এটা Canva ফাইল। বাট এইটা ফাইলের নেমটা কি? মানে এই যে ফাইলটা, এই ফাইলের নেমটা কি? এটা স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা? ফাইলের নেম আচ্ছা আমি দেখাই এই যে .psd এটা হচ্ছে ফাইল নেম। আমি যদি এখানেও ক্লিক করি তাহলে এখানে ফাইলের নেমটা দেখাবে। এটা PSD ফাইল যেটা আমি Canva তে নিছি। নিয়ে আমি আবার এডিট করতেছি। আপনারা কেউ এতদিন জানতেন যে Photoshop বা PSD ফাইল সেটা Canva তে আপলোড করে আবার এডিট করা যায়? জানতেন না? না স্যার। কত গ্যাপ দেখছেন? আমরা এই আ ফ্রি পিকটা কেন দেখাই? হ্যাঁ, মানে এখানে যে প্রত্যেকটা আ ডিজাইন টেমপ্লেট আমরা পিএইচডি পাবো। আমি এর আগেও দেখাইছি পিএইচডি বাট ট্রাই করেন নাই কেউ। Canva টাকে আমরা এমনভাবে চিনি যে এটা খুবই আ কমন যেটা মার্কেট কম্পিটিশন এর মধ্যে পি আ পিএস আ আ Photoshop এর সাথে তো কম্পেয়ার করা যাবেই না এরকম। বাট এইখানে অনেক সেগমেন্ট আছে যেটা আমাদেরই অজানা। এটা যখন আমি ফাইলটা ওপেন করছি, এটাকে যখন আমি ডাউনলোড করতে গেছি, আমি এখানে কয়েকটা অপশন পাইছি। লাইক জেপিজি মানে স্টিল ইমেজ একেবারে এডিট করা যাবে না। পিএসডি মানে ফটোশপ ফাইল। আর ওই ফটোশপ ফাইল এডিট করা যাবে আমার ফটোশপে নিয়ে। বাট ওই ফাইলটাকে আমি ফাইল ফরমেট করে আমি Canva তে আপলোড করছি। Canva তে এডিট করতেছি বাকি। এখন এই বিষয়গুলো তো জানতে হবে।
তাইলে না আপনাদের ডিজাইনিং এর কনসেপ্টটাতে একটু ধারণাটা ক্লিয়ার হবে। যে আমরা যেকোনো ডিজাইন দেখবো, ওটা নিজের জন্য যদি বানাই, তাইলে কেমন হইতে হবে? বা কেমন কোন সেগমেন্টে আমি নিয়ে কাজ করতে পারি? লাইক এখানে ভ্যারাইটিস ডিজাইন দেখবেন। এই যে এই ধরনের ব্যানার দেখতেছেন, আপনার ব্যানারের দরকার নাই। কিন্তু তারপরও যদি আপনি একটু সময় নেন, যে একটু থিংক করেন যে এটা যদি আমি আমার জন্য বানাই, তাইলে আমি কিভাবে বানাইতাম? ১ম এ এটারে আমি বাদ দিতাম, এই লোকরে বাদ দিতাম বা আমার ইমেজ বা এখানে ইমেজের সেগমেন্টই আমি রাখতাম না। এখানে আমি পয়েন্ট আউট করে বা লোগো বা আইকন এড করতাম যে কি সার্ভিস নিয়ে আমি কাজ করি ওইগুলোর আইকন গুলো একটু ব্লার হয়ে থাকবে এরকম। তারপর হচ্ছে যে এইটাতে কোনো গিগ টাইপের ইমেজ না। হ্যাঁ? তারপরে যদি আপনি থিংক করেন যে এটা যদি একটু গিগ টাইপের ইমেজের মধ্যে কনভার্ট করা যায় তাহলে আমি কিভাবে এখানে ইমপ্রুভমেন্ট আনতে পারি? লাইক এখানে একটা আ মডেল দাঁড়ানো থাকবে হাতে হচ্ছে একটা ল্যাপটপ নিয়ে। এখানে লিখা থাকবে যে ডেটা এন্ট্রি অ্যানালাইজ। হ্যাঁ? তারপরে এখানে আপনার যে সার্ভিসেস গুলো আছে সেটা হচ্ছে ধরেন ইমেইল মার্কেটিং, কপি পেস্ট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের এগুলো বুলেট আকারে 1 বাই 1 এক লাইনে দিচ্ছে। এভাবেও দেওয়া যায়। এটাকে কালারটার চেঞ্জ করে এই এলিমেন্ট গুলোকে চেঞ্জ করে একটু মডিফাই করে আ বানানো যায় ভালো একটা। আর এখানেও আপনি যদি থিংক করেন এটা নিয়েও কাজ করলে আপনি এটারও একটা গিগে বানাইতে পারেন। আপনার এই লিখাটাকে ছোট করে আপনি ডেটা এন্ট্রি এনালাইজ বা সার্ভিস বা ডেটা এন্ট্রি সার্ভিসেস লিখে দেন। এখানে পয়েন্ট আউট করে একটা, একটা করে দেন। মেইন কথা হচ্ছে যে ১ম আপনার যে ইমেজটা থাকবে, আমি একেবারে গিগের ফার্স্ট ইমেজটার কথা বলতেছি যেটাতে আমরা ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করাবো। হ্যাঁ? সেইটা অ্যাট্রাক্ট করানোর পর সে যখন আমার গিগে ক্লিক করবে, তারপরে কিন্তু বাকি একেকটা ইনফরমেশন সে পাবে। এখন আমি যেভাবে বলছিলাম যে একটা গিগ কিভাবে আপনারা সাজাবেন সেটা হচ্ছে যে ১ম যে থাম্বনেইলটা থাকবে সেটা এই টাইপের একটা ডিজাইন থাকবে বা এই টাইপের একটা আপনি ডিজাইন করে নিবেন। হ্যাঁ? যে আপনি কি সার্ভিসেস গুলো দিচ্ছেন বা বর্তমানে হাইলাইটেড প্ল্যাটফর্ম এ কি সার্ভিসেস গুলো দেওয়া হচ্ছে। ওটা নিয়ে ১ম একটা থাম্বনেইল। এরপরে যে থাম্বনেইলটা থাকবে সেটা একটু ডিটেইল করতে পারেন অথবা পরেরটাতে আপনি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও দিতে পারেন। যেখানে আপনি বলতেছেন যে, "আজকে আমি এরকম একটা আ গিগ ডিজাইন দেখাবো।" যেখানে হচ্ছে যে আমরা আ ফ্রি পিক থেকে পিএসডি ফাইল Canva তে এনে কিভাবে একটা ডিজাইন ক্রিয়েশন টা করা যায় বা রি-এডিট বা কাস্টমাইজ করা যায় বা মডিফাই করা যায়। এখন এটা করার পর আমরা এই ভিডিওটাকে সুন্দর মতো YouTube এ আপলোড করব। আমাদের যে চ্যানেল আছে প্রত্যেকটা Gmail এর যে Gmail দিয়ে আমরা Fiverr অ্যাকাউন্ট বা Upwork অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওই Gmail এর যে YouTube চ্যানেল সেখানে আপলোড করবেন। অ্যান্ড সেটা যদি আপনাদের এরকম মনে হয় যে না সেটা পাবলিক দেখলে কি মনে করবে? যদি কিছু হাসাহাসি করে বা এরকম বা কিছু পিঞ্চ করে বা আমার ফ্রেন্ডরা যদি পিঞ্চ করে তাহলে সেটাকে আনলিস্ট করে রাখবেন। হ্যাঁ? আনলিস্ট করে সেটাকে আপনি শুধু লিঙ্ক আকারে শেয়ার করবেন আপনার ওই প্রত্যেকটা প্ল্যাটফর্মে বা গিগ গুলোর মাঝখানে। গিগ গুলোর মাঝখানে তো আপনি ডিরেক্ট ইমেজ দিচ্ছেন। বাট যখনই আপনি কোনো ফাইল আকারে দিচ্ছেন যেমন আ জয় স্যারের একটা লাস্ট ডকুমেন্ট ছিল মেবি তাই না? যে আপনার রেট সহকারে? জি স্যার। হ্যাঁ, ওইগুলোর মধ্যে আপনি আপনার এই লিঙ্ক গুলো, ভিডিও লিঙ্ক গুলো দিয়ে দিতে পারেন। যে আপনি আমার এই চ্যানেলে ভিজিট করুন। আমার প্রিভিয়াস ওয়ার্ক গুলো বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক গুলো বা ডেইলি ওয়ার্ক ভিডিওস গুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ? এইভাবে একটা লাইন ক্রিয়েট করবেন ওদের মাঝখানে। আর এরপরে এড করবেন হচ্ছে যে ফাইলগুলো। যে ফাইলের কাজের কথা বলা হয়েছে, সেই ফাইলটাই আপনি এড করবেন। লাইক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে যদি সেই জব পোস্টটা থাকে তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড যে কাজগুলো বা যে রিসোর্সেস গুলো আপনি করেছেন বা ওই কোম্পানিতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করার পর আপনি কিভাবে ইমপ্রুভ এনে দিবেন তাদের প্রত্যেকটা কাজে, ওইটা নিয়ে একটা আ আ আ ফাইল ক্রিয়েট করে বা একটা আ টক টক ক্রিয়েট করে সেটা আপলোড করবেন। সেটা গিগ হিসেবে তাদেরকে দিয়ে দিবেন। একসাথে পাঠায় দিবেন। ওকে। সো এই হচ্ছে একটা ফুল বিষয়। এটা আমি কেন বলি যে ফোল্ডার ওয়াইজ করতে যে ১ম এ যখন আপনি আপনার এই প্রত্যেকটা বিষয় ফোল্ডার ওয়াইজ সাজাবেন লাইক আমি যদি ম্যানেজার ওপেন করি অ্যান্ড ধরেন আমার কোন একটা ড্রাইভে ওয়ার্ক এর মধ্যে
এটাতে দিলাম। Fiverr বা ফ্রিল্যান্সিং যেকোনো একটা আপনি দিতে পারেন। এটার মধ্যে এখন আপনি প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা ফোল্ডার করেন। লাইক হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটার মধ্যে সব ভার্চুয়াল অ্যাসিস্ট রিলেটেড আপনি ফোল্ডার করবেন। এটার মধ্যে আলাদা, আলাদা। হ্যাঁ? অথবা ৩ টা সেগমেন্ট করতে পারেন যে একটা ফাইলের জন্য, একটা হচ্ছে যে মিডল এর স্ক্রিন রেকর্ড ভিডিওর জন্য, একটা হচ্ছে যে আপনার থাম্বনেইল এর জন্য। থাম্বনেইল তো আর একটা দিয়ে হবে না। হ্যাঁ? থাম্বনেইল আপনার বারবার চেঞ্জ করতে হবে। নতুন, নতুন গিগ আপলোড করতে হবে। প্রতিনিয়ত ডিজাইন করতে হবে। হ্যাঁ? তো হয়তো নিজে ডিজাইন করেন নাইলে ডিজাইনারকে হায়ার করেন। ২ টার একটা। এখন হায়ার করতে গেলে তো টাকা দিতে হবে। এর থেকে ভালো যদি এই সিম্পল ডিজাইন গুলো আমরা শিখে নিতে পারি তাহলে নিজের গিগ গুলো নিজে সুন্দর মতো ডিজাইন করতে পারবো। নিজের যে প্রবলেম গুলো নিজের উপরে আসবে। যে আমি দেখতেছি যে আমার ডিজাইনটা ইমপ্রুভ হচ্ছে না, এজন্য আমি ক্লায়েন্ট পর্যন্ত রেসপন্স পাচ্ছি না। তাহলে আমার ডিজাইনটাকে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ? সো আপনি ডিজাইন ক্রাইটেরিয়াটাকে একটু ব্রড করেন। হ্যাঁ? এই ধরনের ফ্রি পিক এর মতো আরো অনেক সাইটস আছে। ওদেরকে একটু ভিজিট করেন অথবা ডিরেক্ট হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিক্যালি আপনি Fiverr এ যেয়ে যে সকল টপ রেটেড আ যে অ্যাকাউন্ট গুলো আছে বা বর্তমানে যেই সেগমেন্টে কাজ হচ্ছে, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টপে আছে। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এ যারা কাজ করতেছে তাদের গিগ গুলো নিয়ে একটা আইডিয়া নিয়ে আপনি বানাতে পারেন। অথবা আমি বলব যে সবসময় নিজের ক্রিয়েটিভিটিটাকে একটু সুযোগ দেন। হ্যাঁ? সবসময় নিজের ক্রিয়েটিভিটিটাকে একটু সুযোগ এবং সময় দিবেন। যেন নিজের যা আছে এই আউটপুটটাকে একটু শো করাতে পারেন, হাইলাইট করে দিতে পারেন ক্লায়েন্টের কাছে। প্রতিটা মানুষই ডিফারেন্ট। প্রতিটা মানুষের স্কিলস ডিফারেন্ট। একেকজনের থিংকিং ওয়েটা ডিফারেন্ট। সো আপনারটা অবশ্যই ম্যাটার করে কিন্তু ভিন্ন ওয়েতে। সেটা আমরা দেখাইতে পারি না দেখেই আমরা একেকটা জায়গায় হচ্ছে ভ্যালুলেস ফিল করি। সো আমরা ট্রাই করব যে আমাদের এই একেকটা সেগমেন্ট জায়গা মতো যেন ইউজ করতে পারি। সেটা ডিজাইনে হোক, সেটা আমাদের প্রোফাইল ক্রিয়েশন এ হোক, অথবা আমাদের প্রোফাইল বিল্ড আপ এ হোক, অথবা ক্লায়েন্ট পিচিং এ হোক। প্রত্যেকটা জায়গায় আমাদের প্রফেশনালিজমটা ধরে রাখতে হবে। বুঝতে পারলেন গিগের বিষয়টা? রেসপন্স করেন। হ্যাঁ স্যার জি বুঝতে স্যার। পারছি। ওকে। আর গিগ নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন আছে? গিগ নিয়ে? আচ্ছা নাই। এখন আমাকে বলেন যে আমি গতকালকে যে সফটওয়্যার ক্রিয়েশন এর কথা বললাম, সেটা কে ট্রাই করছেন? আচ্ছা। কেউ ট্রাই করেন নাই? আমার তো পিসিতে সমস্যা এলে করতে পারিনি। আচ্ছা। আর জয় স্যার কি ট্রাই করছেন? স্যার ট্রাই করছিলাম বাট ওই আপনার ওই ইগুলাতে সমস্যা হয়। যে কি কি গুলোতে? বলে, আপনার ওই যে কোড গুলাতে ওইগুলো হচ্ছে বুঝতে পারতেছিলাম না কিভাবে কি করবো। আচ্ছা। কোডিং এক যেগুলো আছে। একেবারে স্ক্র্যাচ থেকে একটা বেসিক নলেজ দেই, হ্যাঁ? যে যেই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আমরা কোড গুলো চাইছি, ওই রিকোয়ারমেন্ট গুলো যদি কোডের মধ্যে উল্লেখ থাকে, হ্যাঁ? তাহলে সোজা ওইটাকে কপি করে রান করতে চলে যাবেন। হুম? আর রান করার পর যদি কোনো ডিবাগ আসে, হ্যাঁ? বা এরকম কোনো এরর আসে, তাহলে ওই এররটা মানে সুন্দর করে কপি করে ওটা ChatGPT তে দিয়েই কোয়েশ্চেন করেন যে এটাকে এই এররটাকে কিভাবে ফিক্স করব? অথবা আমাকে ওই ইনবক্সে পাঠিয়ে রাইখেন। কিন্তু এটা একেবারে ইজিয়েস্ট ওয়ে যে নিজে থেকে একটা সফটওয়্যার জেনারেট করে আপনি লিড জেনারেশন এর মতো এই সেগমেন্ট গুলোর কাজ নিতে পারতেছেন। আর ১ম দিকে এটা নিজের জন্য এপ্লাই করবেন ক্লায়েন্ট কালেক্ট এর জন্য। এটা খুবই ইজিয়েস্ট একটা মেথড। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি থাম্বনেইলটা বানাবেন বা গিগের ইমেজ গুলোকে ডিজাইন করবেন, একেকটা ইমেজের বা একেকটা আ সেক্টরের জন্য যখন ডিজাইন করতেছেন প্রত্যেকটা ফাইলের সাইজের ম্যাটার করে। গিগের ইমেজের সাইজ, থাম্বনেইলের সাইজ অথবা YouTube এর থাম্বনেইল এটার যে ডিফারেন্ট এটার সাইজ এই প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট সাইজ। আর আপনি একটা আউটলেট রাখবেন মানে ডিজাইন ক্রাইটেরিয়াটা রাখবেন। দেন ওইটাকে রিপ্লেস করবেন ডিফারেন্ট ভাবে। হ্যাঁ? যেমন এইখানে আপনি আ কাস্টম একটা পেজ নিবেন। আপনি সেম জিনিসটা এখন ধরেন এটা তো আছে কততে?
2000 বাই 2000 পিক্সেল। আচ্ছা, যদি Facebook এর জন্য আমি পোস্ট করতে চাই তাহলে এখানে হবে 1080 বাই 1080। হ্যাঁ? যদি এটা আমি Facebook এ দিতে চাই, তাহলে এখানে আমার এই যে কাস্টম সাইজ এ যেয়ে 1080, 1080 ক্রিয়েট এ পেজ। অথবা যদি আপনার প্রিমিয়াম হয়, তাহলে আপনি এখান থেকে এটাকে রিসাইজ করতে পারবেন। এই সেম ফুল ডিজাইনটাকে আপনি রিসাইজ করতে পারবেন আপনার পছন্দ মতো সাইজে, এই যে কাস্টম সাইজে বা Facebook স্টোরি বা যেই পোস্টই হোক, সেই অনুযায়ী আপনি সাইজ করে নিতে পারবেন। আর যদি প্রিমিয়াম না হয় তাহলে এরকম একটা সাদা পেজ নিয়ে এখানে ক্লিক করে কন্ট্রোল এ, মানে সব সিলেক্ট হবে, কন্ট্রোল সি সব কপি হবে। এখানে ক্লিক করবেন, কন্ট্রোল ভি সব পেস্ট করবেন। তারপর প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা অ্যালাইনমেন্ট দেখে, দেখে আপনি এগুলোকে সাজাবেন উপরের মতো। কিছুটা আবার রিকারেকশন করতে হবে যখন আপনি জুম করবেন। এই যে লিখাটা চলে গেছে পাশে। ওকে। আরেকটা মজাদার বিষয় হচ্ছে যে একটু প্রফেশনালি ওয়ার্ক করার জন্য আপনারা সবাই এখানে যে রুলার আছে সেটা নিয়ে নিবেন। শিফট প্লাস আর দিলে এখানে রুলার চলে আসবে। এগুলো নিয়ে হচ্ছে যে টেনে, টেনে আপনি আপনার ডিজাইনের উপরে রেখে একেকটা অ্যালাইন এর কাজ করতে পারবেন। এই রুলারটা দেখেন আমি যদি এভাবে টান দেই, গ্যাপ নিচ্ছে কিন্তু অনেক বেশি করে। কিন্তু বাট আমি যদি জুম করি, এই যে তখন কিন্তু ইজিলি এই সাইজে চলে আসতেছে। দেন আপনাকে এই অনুযায়ী সব বসাইতে হবে। এরকম তারপর আবার উপরের দিকেও আছে, হেডিং থেকে আপনি নিয়ে নিতে পারেন যে এইটা আমার এই অ্যালাইনমেন্ট এ বসবে প্রত্যেকটা টেক্সটের সাইজ অনুযায়ী। সো আই গেস বুঝতে পারছেন ডিজাইনিং কনসেপ্টটা, যে আপনি একেকটা ডিজাইন দেখে, দেখে ওইখান থেকে এখানে ম্যানুয়াল কিছু সেগমেন্ট নিয়ে কাজ করবেন। কিছু লাইটিং, গ্রেডিয়েন্ট, শ্যাডো সবকিছুই আপনি এই ডিজাইন প্ল্যাটফর্মের মধ্যে পাবেন। সো গিগ গুলোকে একটু ইমপ্রুভ করেন, একটু নতুন ভাবে আনেন। আমার কাছে ২ জন খুব সুন্দরভাবে গিগ গুলো সাবমিট করছে, যার মধ্যে যা, যা কারেকশন ছিল আমি বলে দিছি। আর ওইটাকে একটু রিকারেকশন করলেই আমাদের এইখানে ১ম যে থাম্বনেইলের যে ডিজাইনিং কনসেপ্টটা সেটা ক্লিয়ার। এরপরে বাকি জিনিসগুলোকে কিভাবে সাজাবেন সেটাও বলে দিছি ফোল্ডার ওয়াইজ। হ্যাঁ? ফোল্ডার ওয়াইজ সাজানোর পরে আপনি হচ্ছে যে সেটাকে নিয়ে এখন মার্কেটিং এ বসবেন। আরেকটা কনসেপ্ট বলে দেই যে এখন যেহেতু ক্লায়েন্ট পাওয়ার চান্সেসটা বা ক্লায়েন্ট পাওয়ার ইচ্ছাটা আমাদের বেশি থাকবে। কারণ আমরা একেবারেই আ আ মিডল অফ দ্যা কোর্স বলেন অথবা কোর্সের এন্ডিং এর দিকে। সো এখন তো আমরা কাজ শিখলাম বা যাই শিখলাম, মার্কেট প্লেস নিয়ে তো একটু এনালাইজ করতে হবে, দেখতে হবে আসলে চলতেছে কি। সো সবার উদ্দেশ্যে বলবো যে যেখানে যা, যা কনটেন্ট আপনারা দিছেন বা ইন ফিউচার এ Fiverr, Upwork এখানে যা, যা প্রোফাইলের মধ্যে যা ডেসক্রিপশন আপনি দিবেন, সব জায়গাতে একটা বিষয় বারবার উল্লেখ করবেন যে আপনি এআই ফিল্ডের সাথে কাজ করার মতো ক্ষমতা আপনার আছে বা আপনি এই ফিল্ডের সাথে রিলেটেড। সম্পূর্ণ না জানলেও আপনার বেসিক একটা ধারণা আছে যে এটা প্রম্পট ওয়াইজ কিভাবে কাজ করে বা কিভাবে এখান থেকে প্রম্পট ওয়াইজ জেনারেট করা নিয়ে আসা যায়। বাকিটা কারেকশন বা ম্যানুয়াল কারেকশন এর উপর রেখে দেন, এরকম। না হলে ইন ফিউচারে আপনাদের প্রত্যেকটা প্রোফাইলে যদি আপনারা এআই ফিল্ডের সাথে রিলেটেড না থাকেন, তাহলে অনেকটা ঝামেলা হবে। হ্যাঁ? সো আমরা এই বিষয়গুলো, আপনি যদি এটা প্রম্পট দিয়ে ডিজাইন করতে চান, তাহলে আপনি এই ইমেজটা আ নিয়ে এটার প্রম্পট জেনারেট করেন। জেনারেট করে তারপর ইমেজ জেনারেটর যে আ মডেল গুলো আছে এআই সেগুলোতে ট্রাই করতে পারেন। এই ধরনের ডিজাইন আউটপুট প্রম্পট দিয়ে আনা যায় কিনা। বর্তমানে অনেকগুলো এআই মডেল আছে যেগুলো থেকে আপনারা এই
আ কি বলে? ডিজাইনিং প্রম্পট দিয়ে সুন্দর করে এই আউটপুটটা নিয়ে আসতে পারবেন। আমি গতকালকে হয়তো একটা ফোল্ডারেও দেখাইছিলাম যে ক্লাসের শেষের দিকে যেখানে আমাদের এই ডিজাইন গুলো এআই দিয়েই অনেকটা করা যায়। সো কনসেপ্ট ইস ক্লিয়ার। আর Fiverr এর বা যেইখানেরই আপনি বলেন না কেন, আপনার যে আ পোর্টফোলিও বা প্রজেক্ট ফাইল গুলো সাজানো বা গিগ বলেন, যেটাই বলেন না কেন সব একভাবেই সাজাবেন। হ্যাঁ? সুন্দর করে একভাবেই সাজাবেন। আর ইমেইল মার্কেটিং এর জন্য কিছু টেমপ্লেট বানাবেন। কিছু টেমপ্লেট বানাবেন ইমেইল মার্কেটিং এর জন্য। যেটা একেবারে আপনার Fiverr থেকে একটু ডিফারেন্ট বা Upwork থেকে একটু ডিফারেন্ট বা হচ্ছে যে আপনার LinkedIn এ যেটা শেয়ার করতেছেন ওটা থেকে একটু ডিফারেন্ট হবে। কিরকম হবে? যে এটা হচ্ছে যে ইমেইলের থ্রুতে যাবে। ১ম কথা হচ্ছে এইটা। যে ইমেইলের থ্রুতে আপনার এই টেমপ্লেটটা যাবে। এখন ইমেইলের থ্রু থেকে যদি যায়, তাহলে এখানে আবার আলাদা করে কিন্তু আপনার ইমেইল দেওয়ার কোনো দরকার নেই। তাই না? আপনি ডিজাইনটা করবেন একটু ডিফারেন্ট ভাবে যে একটা কভার লেটার থাকবে যেখানে আপনি শর্টলি ব্রিফ করবেন যে আপনার সেক্টর গুলো কি, আপনি কোন সেক্টর বা কোন স্কিলস গুলো নিয়ে পারদর্শী। তারপর ওটার নিচে ওই টপিক রিলেটেড ওই টপিক রিলেটেড একটা টেমপ্লেট আপনি অ্যাটাচ করবেন। লাইক যদি সেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর জন্য হয়, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর জন্য একটা ইমেইল টেমপ্লেট বানাবেন। যেখানে আপনি আপনার সার্ভিসেস গুলো দিবেন, আপনার রেট উল্লেখ করলে মানে উল্লেখ করে দিবেন। অ্যান্ড আরেকটা বিষয় উল্লেখ করবেন সেটা ইমেইল বডিতে না। সেটা আপনি টেমপ্লেটে এড করে দিবেন যে আ অথবা ইমেইল বডিতেও দিতে পারেন কিন্তু হাইলাইট করাইতে হবে। এখন এটা আপনার উপর। এইজন্য আমি বলতেছি যে ইমেজের উপরে দেন যে আপনাকে কেন চুজ করবে? Why you? হ্যাঁ? সো ওইটাকে একটু পয়েন্ট আউট করে লাইক ২ থেকে ৪ টা বুলেট পয়েন্ট দিয়ে এড করে সেটাকে সুন্দরভাবে সিকোয়েন্স করে দিবেন। হ্যাঁ? যে আপনি হচ্ছে যে অ্যাকুরেট ডেটা ভেরিফাইড ডেটা দেন। তারপর হচ্ছে যে টাইম খুব কম নেন। হ্যাঁ? বা হচ্ছে আমি বলতেছি না যে আমি কম সময় করে দিব আমাকে প্রজেক্টটা দেন। আমি বলতেছি যে আপনি কাজগুলো আ কম সময়ের মধ্যে সিকোয়েন্স করে নেন। কমপ্লিট করে নেন। হ্যাঁ? সো ওই বিষয়গুলোকে হাইলাইট করবেন। আর আপনার অ্যাকুরেন্সি লেভেলটাকে একটু হাইলাইট করবেন যে আপনি যে ডেটা গুলোকে ভেরিফাইড করে দিবেন সেটা অ্যাপ্রক্সিমেট হচ্ছে যে 95 এর উপরে ভেরিফিকেশন ডান হবে। সো এরকম করে পয়েন্ট আউট করে একটা ইমেইল টেমপ্লেট বানাবেন। আর আমরা যে টাইপের ইমেইল কালেকশন গুলো দেখছি, হ্যাঁ? সেটা একটা সেগমেন্ট বলা যায় ইমেইল কালেক্টের বা ইমেইল ভেরিফায়ার। বাট ইমেইল মার্কেটিং যেটা সেটা আমি অনেক আগেও বলছিলাম যে এটা একটা ডিজিটাল মার্কেটিং এর সেগমেন্ট। এইটা অনেক গভীরতা আছে। অনেক গভীরতা। গতকালকে আমি একটা সাইটস ও দেখাইছিলাম যে অসীম যে একটা ডেটা সিকোয়েন্স ফ্রেমওয়ার্ক গুলো কিভাবে কাজ করে সেটা কি পরে ঘেঁটে দেখছিলেন কেউ? কেউ ঘেঁটে দেখেন নাই? আর এভাবে আপনারা আশা রাখতেছেন মানে প্রজেক্ট পাবেন। হতাশা। ওগুলো ঘেঁটে দেখেন। একেকটা বিষয়ে ঘেঁটে দেখবেন। নিজেদের লস এটা। আর কিছুই না। আর এই যে সময় নষ্ট। এই যে আপনারা ক্লাসে এসে বইসে রইছেন। ক্লাসের জন্য আ একটা শিডিউল করে এখানে আসাটা, হ্যাঁ? আপনারও সময় নষ্ট। আমার তো যাচ্ছেই বাট আমি তো পেমেন্ট পাবো। আমার তো কোনো প্রবলেম নাই। বাট আপনারা যা সময়টা দিচ্ছেন এইখানে ওটার পরিবর্তে তো কিছুই নিচ্ছেন না। কিছুই পাচ্ছেন না। ওই একটা ফ্রেমওয়ার্ক দেখতে আর কতক্ষণ সময় যায়? একটা ডেটা চেইন কিভাবে কাজ করে এটা যদি দেখি যে কিভাবে একটা ডেটা আরেকটা ডেটার মধ্যে দিয়ে বাইপাস গুলো হয় বা ওভারল্যাপ হয়। দেখাইলাম কালকে। এখন অনেকেরই ব্যস্ততা থাকবে। মানে শুক্রবার ছিল বা শনিবার। হ্যাঁ, অনেকেরই ব্যস্ততা। স্বাভাবিক ভাই ব্যস্ততার মধ্যে ফোন দিয়ে চেক করতে তো আর এত আহামরি কিছু লাগে না। নিজের আ জানার আগ্রহ যদি না থাকে কখনো আপনাকে কেউ কাজে এসে দিবে না। কখনো না। আপনি থাকেন ঘরের ৪ টা দেওয়ালের মধ্যেই বইসা থাকেন। ক্লায়েন্ট আসার নিয়ে। হ্যাঁ? যে ক্লায়েন্ট আসবে। আইসা যদি দেখে যে একটা রিসার্চ করার জন্য একটা জেনুইন একটা মেথড দেখাইলাম, ওইটাই সে রিসার্চ করে নাই, ফালায় রাখছে। আমি হইলে তো ক্লায়েন্ট হলে তো আমি জীবনে দিতাম না কাজ আপনাদের। জীবনেও দিব না। নিজে থেকে ঘাটার আগ্রহ নাই যার।
তারে দিয়ে আমি আমার কোম্পানির কয়েকটা কাজের ভরসায় কিভাবে রাখবো? টাকা রাখা বা টাকা দেওয়া এত সহজ অনলাইনে যে আপনাদের প্রোফাইল দেখে, আপনাদের এই ২-৩ টা ফাইল দেখে আমি আপনাকে প্রজেক্ট দিয়ে দিব। ওই ফাইল তো কপিও হইতে পারে। Google এ গেলে তো একেকটা ফাইল অহরহ আছে। অন্যান্যরাও গিগে দিয়ে রাখছে। কপি পেস্ট করে রিজেনারেট করেও এখন অনেক কিছু করা যায় যেগুলো আপনারা জানেনও না। অন্যের ফাইবার ইউজ করেও অনেকে মার্কেটিং করে, এটা জানেন? আপনাদের কি মনে হয় যারা ফাইবারে ১-২ বার লগইন নেওয়ার পর যে হারায় গেছে, ওদের অ্যাকাউন্ট গুলা কি হইছে? ফাইবার বন্ধ করে দিছে। আচ্ছা বন্ধ করে দিল। সব অ্যাকাউন্ট বন্ধ করে দিবে? এত মেজরিটি অ্যাকাউন্ট বন্ধ করে দিবে? মাঝে, মাঝে Facebook এ দেখবেন যে ফাইবার অ্যাকাউন্ট গুলো মাঝে, মাঝে বিক্রি করা যায়। যে আপনি আপনার পরিত্যক্ত ফাইবার অ্যাকাউন্টটি বিক্রি করে দিন আমাদের কাছে। এরকমও এড পাবেন আপনারা। তো ওরা কেন করতেছে? আপনার ফাইবার, আপনার ইনফরমেশন, আপনার এই হার্ড ওয়ার্কিং রিসোর্স টা নিয়ে ওরা কাজে লাগাবে। ২ টা গিগ দিছেন তাও এনাফ। ওরা এই ২ টা গিগ দিয়ে বহুত কিছু করতে পারবে। কারণ ওদের মার্কেটিং পিচ টা ভালো। কনভারসেশন পিচ টা ভালো। আর আপনারা ওই যে ঘাটেনই না। যে নিজে একটু ঘাইটা দেখি যে ক্লায়েন্ট কি চায় বা ওরে কিভাবে আমি বলতে পারি। ফ্রেমওয়ার্কটা জানতে পারলে আপনি ক্লায়েন্টকে পিচ করতে পারবেন রে বাপ। যে ডেটাটা আনা তো এতটা সহজ না। আমি ডেটা এই ফ্রেমওয়ার্ক থেকে এভাবে, এভাবে যে প্রসিডিউর দেখান। যে এত কিছু প্রসেস করতে হয়। এইজন্য আমি যে এত চার্জ করতেছি। স্বাভাবিক। কাজ দেখায় আপনি কাজের ডিমান্ডটা দেন। আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি আ ধরেন B2B লিড জেনারেশন আপনাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হইলো। হ্যাঁ? আপনাদের একেকজনকে আমি জিজ্ঞেস করতেছি। সবাই আনমিউট করে বলবেন। হ্যাঁ? যে কাজটা আপনি কিভাবে করবেন বলেন? জয় স্যার থেকে শুরু করেন। আপনাকে B2B এর একটা লিড জেনারেশন এ কাজ দেওয়ার একটা টপিক নিয়ে ডিল চলতেছে আপনার আর আমার মাঝে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি লিড গুলোকে কিভাবে জেনারেট করে আমাকে দিবেন? বাংলায় বলেন, সোজা বাংলায় বলেন। স্যার ইমেল কালেকশন করে। হ্যাঁ, ওই ইমেইল কালেকশনটা কিভাবে করবেন আমাকে বলেন, মেথড গুলো বলেন। আ ১ম এ স্যার এটা আপনি Google ম্যাপ থেকেও নিতে পারি। হুম, যেটা ইনস্ট্যান্ট স্ক্র্যাপার দিয়ে করে এবং পরে ওটাকে ভেরিফাই করার জন্য আপনার এই যে yet another mail merge দিয়ে এটাকে ভেরিফাই করার ট্রাই করব। আচ্ছা। তারপর? এরপর এগুলো যদি ভেরিফাই হয় তাহলে সেটা হচ্ছে আপনার যেগুলো জেনুইন পাবো সেগুলো আপনাকে সাবমিট দিব। আচ্ছা। এবার রায়হান রায়হান বলেন তো আপনি কিভাবে করবেন? স্যার কোনটা? এটাই? হ্যাঁ, এটাই। এই কাজটাই বলেন। কিভাবে করবেন? প্রথম স্যার আপনার দেওয়া ওই লিঙ্ক থেকে মানে সাইট লিঙ্ক না কি জানি মানে যেকোনো দেশের একটা ই দিয়া কোনো সার্চ দিব গুগলে দেওয়ার হুম, পর দেখা মানে ইয়ে আইবো জিমেল আসবো হুম। ওইটা যে নামটা তো নামটা স্যার খেয়াল আসতেছে না ওইটা দিয়ে স্যার নাম বাদ দেন আপনি প্রসেস বলেন। ওইটা স্যার সবগুলো আগে ইমেল গুলো কালেক্ট করবো হুম, 10টা 15টার মতো পরে হুম। স্যার এটা গুগল শিটের ভিতরে নিয়ে যাব পরে এই যে নাম তো স্যার খেয়াল হইতেছে না এটার এখন জন্য আপনি কত চার্জ করবেন? কত টাকা চান আপনি? এটার জন্য $5 থেকে $6 ৫ মিনিমাম থেকে $৬। আচ্ছা। আর জয় স্যার কত টাকা চান? আপনার প্রাইসিং 20 রেট কত? $20 $20 আচ্ছা। এবার সানজিদা ইসলাম। শুনতে পাচ্ছেন না ম্যাম? জি স্যার শুনতে পাচ্ছি। জি ম্যাম। এবার আপনি বলুন আপনি কিভাবে কাজ করবেন? সরি স্যার। সরি। কোয়েশ্চেন করি একটা পরে সরি। আচ্ছা এই যে স্কাই ওয়ার্লড ওয়াইড একজন আছেন। আপনার নামটা ভুলে যাই বারবার। সরি স্যার। আ আপনি ওয়ান একটু বলুন আনমিউট করে। স্যার হ্যাঁ, বলুন। প্রথমে লিড জেনারেশনে B2B হুম। এক্ষেত্রে স্যার আহ, হ্যাঁ, হ্যাঁ। বিজনেস টু বিজনেস এক্ষেত্রে জি। আমাদের আগে আম, নিতে হবে যে এটা এক্সেল শিটে আমাদের নিতে হবে কি কি লিড চাচ্ছে সে হুম।
এই হিসাবে সাজাতে হবে। হুম, অ্যাড্রেস হতে পারে বা অনেক লিড থাকে বা অনেক লিড নাও নিতে পারে। হুম। এটা করে তারপর স্যার আমরা তার যদি কোনো ওয়েবসাইট থাকে চুজ করা, সেই ওয়েবসাইট থেকে আমরা ইনফরমেশন গুলো নেব। আর না হলে যে বলে যদি যেকোনো ওয়েবসাইট থেকে বের করতে, তাহলে লিঙ্কডইন ১ম এ ইউজ করব। তারপর গুগল ইউজ করব ম্যাপের মাধ্যমে, এবং অনেক সময় ফেসবুক বা অনেক কিছু লিঙ্ক চায়। সেগুলো আপনি একটা ট্রিক দিছিলেন, দেখাইছিলেন। ওই ওর মাধ্যমে আমরা সার্চ করে বের করতে পারি। ওইভাবে করতে পারবো। আচ্ছা। এইটুকুর জন্য আপনি কত ডলার চান? স্যার 15 আওয়ার, 15 $15, তাই তো? আওয়ার সর্বনিম্ন আচ্ছা, স্যার। কারণ আমরা তো অতটা আচ্ছা, আইডিয়া নেই স্যার। তবে আমার মনে হয় $15 নিচে মনে হয় না বেশিরভাগ। এটা মিডিয়াম আচ্ছা। রাখে। এখন $15 আপনার সর্বনিম্ন রেট, তাই তো? আওয়ারলি, জি স্যার। আচ্ছা। এখন আপনারা যারা বললেন, হ্যাঁ? যেভাবে ব্রিফ করলেন আর যে অ্যামাউন্ট গুলো চাইছেন, আপনারা নিজেরা একটু ভেবে বলেন। হ্যাঁ, জানি এটা আপনাদের ফার্স্ট টাইম। আমি এটা আপনাদের ফার্স্ট টাইম ভাবলাম যে আপনি ১ম বার কোনো ক্লায়েন্টের সাথে বা কিভাবে কথা বলবেন ওটা মাস্ট ট্রাই করছেন আজকে একটা। তো কি মনে হইলো আপনি যে অ্যামাউন্ট গুলো চাইছেন বা আপনারা যে অ্যামাউন্ট গুলো চাইছেন এই ব্রিফে পাবেন? না স্যার, এটুক তো আইডিয়া নেই স্যার। আমরা এখনো তো মাঠেই না। এখন এই আইডিয়ার জন্য যে গতকালকে আমি একটা ওয়েবসাইট দেখাইলাম, সেটা নিয়ে যদি আপনারা একবার পিচ করতে পারতেন, তাইলে কিন্তু জিনিসটা একটু অন্যরকম দেখাইতো না? আমি জিনিসটা আবার আবার দেখাই, একটু দেখান যে পিচটা কিভাবে ডিফারেন্ট হয়। আমি B2B জেনারেশন এর লিড চাচ্ছি, তাই না? মানে ক্লায়েন্ট আমার কাছ থেকে B2B লিড জেনারেশন চাচ্ছে। ওকে, ঠিক আছে স্যার। আপনি যে B2B লিড জেনারেশন চাচ্ছেন, সেটা আপনি সফটওয়্যার বেসিস এ হোক বা হিউম্যান বেসিস এ হোক, শুধু আপনি আমাকে বলবেন। আমি ২ ক্যাটেগরিজ এ আপনাকে লিড জেনারেট করে দিতে পারবো। এবং সেই লিডের মধ্যে আপনি কি চাচ্ছেন? নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস থেকে শুরু করে ওয়েবসাইট অ্যাড্রেস এবং তাদের পার্সোনাল ডিটেইলস গুলো আমি আপনাকে প্রোভাইড করতে পারবো। যদি আপনি জানতে চান সেটা কিভাবে, তাহলে আমি আমার ফ্রেমওয়ার্কটা ডিসকাস করতে পারি যে এইটা একটা ডেটা চেইন। একেকটা ডেটার সাথে আরেকটা ডেটা লিঙ্ক থাকে। আর সেটা বিভিন্ন সার্ভার ওয়াইজ এ থাকে। হ্যাঁ? যেটা আমি যদি ইউজার নেম থেকে সার্চ করতে পারি, তাইলে ইউজার নেম থেকে আমরা ২ ভাবে সার্চ করতে পারি। ইউজার নেমের কিছু সার্চ ইঞ্জিন আছে। আর স্পেসিফিক কিছু সাইটস আছে। যেটা দিয়ে আমরা ইউজার নেম থেকে শুরু করে তাদের ওই একেকটা লিঙ্ক ধরে তাদের ডেটাগুলোকে জেনারেট করতে পারি। এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে কত নিবেন? আমি চাইলে $80 ও বলতে পারি। কি পারি কিনা? জি স্যার। তাইলে এটা কেন? কেন এপ্লাই করেন না নিজের উপরে? আমি তো এটা হাইড করে রাখিনি। যদিও এটা মডিউলে নাই। তারপরেও দেখানোটা কি ভুল হয়ে গেছে আমার? না স্যার, ভুল হয়নি স্যার। আমরা চেষ্টা করব, চেষ্টা না স্যার, করব এটা। এটা অবশ্যই করতে হবে। নাইলে ডেটা চেইন না বুঝলে আপনি তো ব্রিফ করতে পারবেন না। আমি ধরলাম যে আপনি এক্সেল নিয়েই কাজ করবেন বা স্প্রেডশিট নিয়েই কাজ করবেন। কিন্তু কাজটা তো আনাইতে হবে। আর আনানোর জন্য আপনার যে ওই পিচটা থাকবে যে আপনি কতটুকু জানেন। ক্লায়েন্ট কিন্তু আইসা জিজ্ঞেস করবে আপনি কিভাবে কাজ করবেন? হ্যাঁ, আপনি বলতেছেন আমি Google এ যাবো। তারপর হচ্ছে যে আমি এখানে ওই যে সাইট আ লিখবো। তাকে সাইটটা বলে দিব LinkedIn CEO@gmail.com। ও বুঝে যাবে যে আপনার কনভারসেশন রেট খুব কম। দ্বিতীয়ত আপনি ফ্রি টুল ইউজ করতেছেন। আপনি ফ্রি টুল ইউজ করতেছেন। কেন দিব আমি তোমারে কাজ? আমি উল্লেখ করছি ২ টা। একটা হচ্ছে যে সফটওয়্যার ওয়াইজ, আরেকটা হচ্ছে যে টিম ওয়াইজ, হিউমেন টিম। কারণ সে জানে সফটওয়্যার হইলে এটা অটোমেশন। আর যদি হিউম্যান টিম হয়, তাহলে এটাকে এই যে ম্যানুয়ালি কনফিগার করা হবে। অ্যান্ড ওইখানেই সে বুঝতে পারছে যে আমার ধারণা ২ টা দিকেই ক্লিয়ার। আর আমি যে ডিমান্ডটা চাচ্ছি সেটা ২ ধরনের কাজের জন্য ডিফারেন্ট হবে। $80 সেটা আরেকটার জন্য মানে হিউম্যান বেজ এর জন্য ধরেন। পার টিম মেম্বার আমার যে কাজ করবে তারা ওই অনুযায়ী। আর যদি সফটওয়্যার হয়, তাহলে একটা সফটওয়্যার কি $80 এ বিক্রি করব নাকি আমি? এখন পিচ করে ক্লায়েন্টটাকে আনাইলেন। তারপর আপনি কাজ করেন। যেভাবে হোক, যে কাজটাই দরকার হয়। তারপর পরের সেগমেন্ট হচ্ছে কাজ। হ্যাঁ? যে সেটা আমাকে এক্সেল এ কাজ। আপনি বিশ্বাস করবেন না যে গ্লোবালি যখন ইন্টারভিউ গুলো হয়,
হ্যাঁ? লাইক আপনি বাইরের কোনো একটা ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস ইন্টারভিউতে বসছেন Google Meet এ। তখন তো মানে পায়ের ঘাম ছুটে যাবে এরকম একটা অবস্থা। কারণ ফেসের ঘাম তো দেখাইতে পারবেন না। আপনি বারবার মুছতেছেন, হ্যাঁ? যে এটা নার্ভাস ফিল করতেছে এটা ও বুঝবে। অ্যান্ড ও বুঝে কিন্তু যথেষ্ট আপনাকে সময় দিবে। একটু কমফোর্ট ফিল করাবে। হ্যাঁ? কিন্তু তারপরও আপনার পিচিং টাও যদি এরকম থাকে তাইলে তো ও কমফোর্ট ফিল করানোর আগে বলবে যে, "ঠিক আছে, আ ট্রাই বেটার নেক্সট টাইম।" হুম? আমরা পরবর্তীতে দেখব এটারে কি করা যায়। একটা ক্লায়েন্ট নিয়ে আসা পর্যন্ত যে হ্যাসেল, ওটারে সাস্টেইন করানোর এর থেকে বড় হ্যাসেল ভাই। এটা নরমালি তো আপনারা বুঝবেন। সবাই তো ম্যাচিউর। তাহলে আপনাকে পিচ করতে হবে ওইরকম ভাবে। আপনাদের ধরেন যে ইমেইল বডিতে যদি লেখেন যে B2C ক্যাটেগরিজ বা B2B ক্যাটেগরিজ এর লিড কালেকশন এর জন্য এই কয়েকটা জিনিস এখান থেকে হাইলাইট করেন। যে আমরা জানি বা আমি জানি আ ফ্রেমওয়ার্ক এর মধ্যে একটা ইউজার নেম এর মধ্যে এভাবে কাজ হয় বা ইমেইল অ্যাড্রেস থেকে এভাবে আমরা ৪ টা সেগমেন্ট অনুযায়ী তার কাজ ডেটা গুলো নিতে পারি। হুম? তার মধ্যে যদি আমরা ইমেইল ভেরিফিকেশন এ যাই তাহলে ভেরিফিকেশন এর মধ্যে অনেকগুলো মেথড আছে। হ্যাঁ? যেগুলোর মধ্যে দিয়ে আমি এপ্লাই করতে পারি। তখন জানবে যে না ও সে সব জানে। সব জানে কিন্তু আমার প্রাইসিং অনুযায়ী সে ফ্রি টুল ইউস করবে বা ম্যান পাওয়ার ইউস করবে। আমি যদি বাজেট বাড়াই, তাইলে সে এইরকম প্রিমিয়াম কিছু মেথড দিয়ে ট্রাই করবে। কারণ সে প্রিমিয়াম মেথড নাম বলতেছে তার মানে সে কাজটা জানে। দিলে সে পারবে। এরকম একটা কমফোর্ট জোন ক্লায়েন্ট চায়। কথাবার্তাতে লাইক আপনি কনভারসেশন এ খুব কম। যে আপনি ইংরেজিতে কথা বলতে পারতেছেন না বা বুঝে উঠতে পারতেছেন না যে আপনি কি বলতে চাচ্ছেন। ওটা ম্যাটার করে না। সে আপনাকে সময় দিবে। হ্যাঁ? সে বলবে, টেক ইউর টাইম, দেন ব্রিফ।" বাট আপনি ওই সময়টাতেও যে মানে বুঝে উঠতে পারবেন না যে আপনি তাকে কিভাবে সার্ভিস দিবেন, এটা তো হবে না। অন্যরা তো এভাবেই পিচ করে। যে আমি জানি যে সবগুলো চেইন ওয়ার্ক এভাবে কাজ করে। ডেটা সিকোয়েন্স গুলো এভাবে থাকে। এখন আপনি বললে আমি এখান থেকেও দিতে পারবো, এখান থেকেও দিতে পারবো। এখানে দিলে এত চার্জ, এখানে দিলে প্রিমিয়াম যাবে এত চার্জ। জেনে পিচ করা ভালো। সো আশা করি আপনারা এই বিষয়গুলোর যে গ্যাপ গুলো আছে এগুলো নিজে থেকে একটু ক্লিয়ার করবেন। প্লিজ। এটা আমার আপনাদের সবার প্রতি একটা অনুরোধ। এই সময়গুলো নষ্ট কইরেন না। যতটুকুই দিতেছেন ক্লাসে বা আমি যতটুকুই আপনাদের পিছনে দিচ্ছি। আমি যতটুকু দেই এর তো খুব কম। খুবই কম। আমি সময় দেই না। মানে মেসেঞ্জার গ্রুপ থেকে শুরু করে অনেক সময় আমার ক্লাস শিডিউলটাও ওলটপালট হয়। কিন্তু এটা আমার পার্সোনাল লাইফ এর কিছু প্রবলেম থাকে। আমার ব্যাচ থাকে, আমার গভর্নমেন্ট ট্রেনিং থাকে। হ্যাঁ? তো এগুলোতে আমি মানে অ্যাটেন্ড থাকতে হয় ফিজিক্যালি। এটা ছাড়া আমার উপায় নেই। আর এরকমটা বানায় নিতে হবে আপনাদের নিজেরও। যে টেক ফিল ছাড়া আপনাদের উপায় নেই। কোন উপায় নেই। আমার যদি রাত মানে ভোর ৬ঃ০০ ৭ঃ০০ বাজে, কালকেও আমি ৭ঃ০০ বাজে ঘুমাইছি। ৭ঃ০০ বাজে ঘুমায়ে ১০ঃ০০ র দিকে আমি আবার আগারগাঁওতে উপস্থিত। বুঝেন? জাস্ট ১ থেকে ১.৫ ঘন্টা আমি ন্যাপ নিছি হাইয়েস্ট। এরপর আমি চলে গেছি। যেয়ে আবার এসে দুপুরে ঘুমাইছি। দুপুরে ঘুমানোর পর আবার উঠে যেয়ে ব্যাচ নিছি। ফিজিক্যালি ব্যাচ নিছি ২ টা। বাড্ডাতে যেয়ে। আবার এসে আবার এই যে অনলাইন ক্লাস। এই বৃষ্টির মধ্যে। কারণ আমি জানি যে আমার গাইডেন্স আপনাদের দরকার। এখন ওই গাইডেন্স নিয়ে আপনি পড়ে রইছেন যে স্যার বকবক করতেছে বা ক্লাসে বলতেছে, "দূর হ এটা দেখলে কি হইব?" এরকম আমরাও গাফলতি দিছি ভাই। কিন্তু আমাদের ওই অনুযায়ী স্ট্রাগল অনেক বেশি করতে হইছে। এজন্য বলি এই গাফলতিগুলো দিয়েন না তাইলে স্ট্রাগলটা কমবে আপনাদের। এর থেকে বেশি আপনাদের মধ্যে আর তো কিছু দিতে পারব না আমি, তাই না? কাজ তো আর আপনাদের হাত ধরায় করা দিতে পারব না। একেকজন একেক লোকেশনে থাকেন। বাট নিজে থেকে একটু ট্রাই করেন, একটু সিরিয়াস হন। ডেটা ফ্রেমওয়ার্ক অনুযায়ী যদি আপনি পিচ করতে পারেন তাইলে যেকোনো ক্লায়েন্টকে আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী প্রাইজিং বলতে পারবেন। ১ম এই বলছিলাম যে ২ ধরনের। এক হচ্ছে যে আপনি মানে সোলো ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটিং, ব্র্যান্ডিং করে যাচ্ছেন। আরেক হচ্ছে যে নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রোভাইড করতেছেন। ব্র্যান্ড হিসেবে প্রোভাইড করলে যে আপনি সবকিছু সুন্দর মতো নিজের মতো করে সাজাইতে পারবেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তখন থাকতে পারে হয়তো আপনি আ আ রাত ১১টা থেকে বিকেল মানে কি বলি ভোর ৫টা পর্যন্ত কাজ করবেন। আর আপনি যদি ব্র্যান্ড হন, তখন আপনি আপনার অনুযায়ী টাইম সিকোয়েন্স করবেন যে, "না, আমি দিনের বেলা করব। আমি বাংলাদেশের দিনের টাইম অনুযায়ী করব। সকাল ৯টা থেকে ৫টা।" হবে? ও তখন বলবে, "হবে।" কারণ ওর ছাড়া উপায় নাই।
আপনি যেভাবে পিচ করছেন এভাবে অন্য কেউ পিচ করে নাই। এট লিস্ট আপনি যা জানেন। ক্লায়েন্টের কিছু উইক পয়েন্ট থাকবে। কিন্তু ক্লায়েন্ট ১ম এ এসে কিন্তু মানে ওদের একটা পারফরম্যান্স দেখাবে। হ্যাঁ? যে রিক্রুটমেন্ট এর একটা পারফরম্যান্স যে কি জানেন আপনি বা কোন সেক্টর নিয়ে কাজ করেছেন বা আপনার পোর্টফোলিও দেন। পোর্টফোলিও তো নাই আপনাদের। আছে ওয়েবসাইট আছে? ওয়েবসাইট পোর্টফোলিও আছে আপনাদের একেকজনের? নাই। কারণ ওয়েবসাইট পোর্টফোলিও যদি আপনাদের দরকার হয় এখন খুব কম বাজেটের মধ্যেও করা যায়। একটা বছরের সাবস্ক্রিপশন ডোমেইন সেগুলো নিয়েও করা যায়। আবার অনেকের যাদের পোর্টফোলিও নেই, ওয়েবসাইট নাই, তারা হচ্ছে যে এই LinkedIn, তারপর হচ্ছে যে Facebook, ইমেইল মার্কেটিং এগুলোতে বেশি ফোকাস করে। কিন্তু করতেছে তো। ওরা ইমেইল বডিতে এই ফ্রেমওয়ার্ক এর অনেক কিছু লিখে দেয়। যে কিভাবে কি ফ্রেমওয়ার্ক গুলো কাজ করে বা হচ্ছে যে আপনাদের এই একেকটা ডেটা সিকোয়েন্স কিভাবে থাকে ওই অনুযায়ী পিচ করে। যে আপনি কি চান? বুঝতে পেরেছেন সবাই? এখন এখন ঘাঁটবেন নিজেরা মিলে? আমার কিবোর্ড একটু ও চাপ। স্যার দেখবো স্যার। ওকে। তো ঘাটার পরে নেক্সট ডে আমি একটা কাজ করি। আপনাদের সবারই একটা শর্ট ইন্টারভিউর মতো সবাই দিবে। হ্যাঁ? সবাই একটা ছোট্ট পিডিএফ বানাবেন। যে সেগমেন্ট যেগুলো আমি বুঝাইলাম যে একটা ডেটা ফ্রেমওয়ার্ক বা পিচ কিরকম ভাবে করবেন। হ্যাঁ? আমাকে ক্লায়েন্ট ভেবে হ্যাঁ, আমাকে একটা ডিল দেন। যদি হয় আমি একেবারে প্রজেক্টটা এখনই নিয়ে নিব। কিন্তু আমাকে একটা ডিল দিয়ে দেখেন। পিচ করে দেখেন। আজকে যেভাবে দিছেন এটা তো ইনস্ট্যান্ট হয়ে গেছে। আমি জানি সবার প্রস্তুতি হয়তো ছিল না। হ্যাঁ? বাট আমি এটাকে বলব সময় নিয়ে। সময় নিয়ে এটাকে সাজান। সাজায় আমাকে পিচ করেন। দেখি কারটা কত সুন্দর হয়। হুম? যত রিসোর্সেস আছে সব একসাথে করে ডিজাইন করে ইমেইল করে মানে আমাকে পাঠান। ইমেইল টেমপ্লেট বানাবেন, তারপর আমাকে পাঠাবেন। বুঝতে পেরেছেন সবাই? ওকে স্যার। আচ্ছা। আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, আমি কিন্তু মানে কাউকে বকা দেইনি ভাই। এটা আগেই বলতেছি যে কেউ মনে খারাপ করবেন না বা মনে কিছু নিবেন না। আমি জাস্ট আপনাদের প্রসিডিউর গুলো বুঝাচ্ছি যে এগুলোর সাথে যদি রিলেট না থাকেন, সব ওয়েস্ট। যা করছেন এতদিন যা হইছে সব ওয়েস্ট। আপনি কাজ পারেন। এরকম অনেক আছে ফ্রিল্যান্সার বাংলাদেশে। কিন্তু কাজ পায় না। হ্যাঁ, এরকম অনেক আছে। আর ওই ক্যাটেগরিজ এ থাকবেন আপনারা? এটা তো কেউই চায় না। মানে আপনি নিজেও চান না। সো এটাকে একটু চেঞ্জ করেন। আইডিয়ার সেক্টরটা একটু ব্রড করেন, ধারণা নেন। আমি প্রতিবারই বলি যে সব কাজ করতে হবে এমনটা না, কিন্তু সব জানতে হবে। জানার শেষ নেই। জেনে রাখেন, ওই অনুযায়ী পিচ করবেন, আর ওই অনুযায়ী কাজ এনে আপনি কাজ করবেন। ঠিক আছে? তো এখন আমাদের কাজ কি থাকবে যে আমরা আজকে একটা টেমপ্লেট ডিজাইন দেখাইছি সেটা কয়েকটা ক্যাটেগরিজ এ বলছি। এক হচ্ছে ইমেইল টেমপ্লেট বা ফাইবার এ যে গিগ হিসেবে থাকবে ওটা যে কি বলে ফোল্ডার এই যে এই ফোল্ডার ওয়াইজ যেভাবে সাজানো রাখছিলাম আমি সেম ঐরকম ফোল্ডার ওয়াইজ সাজাবেন। সাজানোর পর আপনারা হচ্ছে যে সেটা আমাদেরকে বা আমাদের যে ড্রাইভ আছে বা আপনাদের নিজস্ব যে ড্রাইভ আছে ওই ড্রাইভে রেখে ওটা শেয়ার করবেন আমার সাথে। এই পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক আপনারা করেছেন বা যতগুলো হোমওয়ার্ক ছিল। আর বর্তমানে যে মার্কেট প্লেসে Fiverr, Upwork আর হচ্ছে যে LinkedIn এই টাইপের প্ল্যাটফর্মে যেই টাইপের ওয়ার্ক গুলো বর্তমানে খুব ট্রেন্ডিং এ আছে, ওই টাইপের ফাইল গুলো নিয়ে একটু রিসার্চ করতে বসবেন। এআই মডেল আছে, এই ধরনের ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক থেকে জেনারেট করেন যে ডেটা গুলো কোথা থেকে কোথায় যেয়ে পাওয়া যায়। শেষ সীমানা কোথায় এই ডেটার? এগুলো একটু কিউরিওসিটি রাখা দরকার। হ্যাঁ? এগুলো নিয়ে ঘাঁটবেন আর এগুলো সব রিসোর্স এর ফাইল আমাকে দিবেন। এটা থাকবে আজকের হোমওয়ার্কটা। আজকে ১২ নাম্বার ক্লাস। সবাই জানেন তো টোটাল কয়টা ক্লাস হবে? জি স্যার জানি ক্লাস 14 টা মনে হয় ক্লাস হবে স্যার। ১৫টা ১৬ টা, 16 টা ১৬ টা। সরি 16 টা হবে। আমাদের তো হ্যাঁ, মনে হয় 12 টা হয়ে গেছে স্যার। হ্যাঁ, আজকে ১২ টা। তাইলে আর থাকে হচ্ছে ৪ টা। ৪ টার মধ্যে নেক্সট ক্লাস থেকে মার্কেট প্লেস এর ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তো এইজন্য বলতেছি এর আগে যত রিসোর্সেস আছে সব ঠিকঠাক করে ক্রিয়েট করে রাখেন। যেন পরে যে ঝামেলা না হয়। স্যার আরেকটা কথা ছিল স্যার। হুম। স্যার মানে আবার একটু যদি বলতেন হোমওয়ার্কটা। ও হোমওয়ার্কটা হচ্ছে যে আমরা যে টেমপ্লেট ডিজাইনটা আজকে দেখছি এটা তো ধরেন আমাদের ফাইবার এর থাম্বনেইল এর মতো ডিজাইন করার জন্য, তাই না?
তো জি স্যার। এইরকম সেগমেন্টের আরো কিছু ডিজাইন আমরা করব, সেটা ইমেল টেমপ্লেটের জন্য বা ফেসবুকের টেমপ্লেটের জন্য, ইনস্টাগ্রাম পোস্টের জন্য। এই প্রত্যেকটা পোস্টের ডিজাইন একই থাকবে, সাইজ ডিফারেন্ট থাকবে। আর একেকটা প্ল্যাটফর্মের জন্য আমরা যেহেতু ইউজ করতেছি, সেক্ষেত্রে এই যে বলে দিলাম, যেহেতু ইমেইলের জন্য আমরা যদি ইউজ করি এই টেমপ্লেটটা, তাহলে কিন্তু আমার ইমেলটা আবার এখানে লিখার দরকার নাই, কারণ আমার ইমেইলের থেকেই তো যাচ্ছে। জি সো স্যার। এরকম কিছু কারেকশন, মিনিমাল কিছু কারেকশন করে রাখবেন, করে সেটা ড্রাইভে আপলোড করে সেটা ড্রাইভের লিংক সহ আমাকে পাঠাবেন। ওই ড্রাইভের মধ্যে আরেকটা ডিল ফাইল থাকবে, যেখানে আপনি পিচ করবেন আমাকে যে কোনো একটা সেক্টর নিয়ে, যেটা আপনার ভাল লাগে। সেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হইতে পারে, সেটা B2B লিড জেনারেশন হইতে পারে, B2C লিড জেনারেশন হইতে পারে। কোন কাজটা আপনি চান বা আপনি ট্রাই করে দেখতে চান, যে আমি যদি একটা ক্লায়েন্ট পাই এই সেক্টর রিলেটেড, তাহলে আমি কিভাবে পিচ করব? স্যার কিভাবে আজকে বলল, ওইভাবে একটা ফাইল সাজায়ে আমাকে কভার লেটার সাবমিট করবেন। সেটা ডক ফাইল হবে। ওকে স্যার। ওকে। বাকিরা বুঝতে পেরেছেন হোমওয়ার্ক? জি আসসালামু আলাইকুম স্যার। স্যার। আচ্ছা এখানে কি ডাটা এন্ট্রিতে কি এমএস আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ। বলুন, বলুন। কি আচ্ছা বলতেছিলেন? এখানে আমরা তো এক্সেল কাজ করছি, তারপর হচ্ছে আরো অনেক কাজ করতেছি। হুম। যে পাওয়ার পয়েন্টের কাজ আছে নাকি? পাওয়ার পয়েন্টের কাজ আছে তো। যদি আপনার এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফাইলের মধ্যে লিখা আছে না, যে পাওয়ার পয়েন্ট সেগমেন্টেরও কাজ লাগতে পারে। আচ্ছা। ওকে। আর আর কারো কোনো কোয়েশ্চেন? নেই। তাহলে সবাই হোমওয়ার্কটা আমরা বুঝতে পেরেছি। স্যারকে আর নিরাশ না করি। সুন্দর মতো ফাইলগুলো সাজিয়ে স্যার রাখি, আপনাদের ভালোর জন্য বলতেছি। হ্যাঁ? স্যার হ্যাঁ, বলুন, বলুন। স্যার মানে হোমওয়ার্ক স্যার বুঝতে পারছি। যে হুম, আমরা একটা থাম্বনেল লাইক তো থাম্বনেলের মতো। যেমন গিগ করা হয় বা ইনস্টাগ্রামের জন্য হ্যাঁ, যেকোনো কিছুর জন্য আমরা যে বানানো হবে কভার পেজের মতো বানাই এগুলো। আপনাকে হুম, আমরা লাইক ডাটা এন্ট্রির একটা কাজ জানি আমি, সেভাবে আমার নিজের ছবি-টবি দিয়ে আমি আপনাকে একটা মেইল করলাম। হুম। তাই তো স্যার? আর হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে যেকোনো একটা বিষয় নিয়ে আ আপনাকে মানে বলব সেটা ডকের ভিতরে দিয়ে আপনাকে দিতে হবে। তাই তো স্যার? কভার লেটার। জি স্যার, জি কভার। ওকে স্যার। হুম। ওকে। আর আরেকটা কাজ বলছিলাম, যেটা প্র্যাকটিক্যালি করতে থাকেন ব্যাকএন্ডে, যে যেহেতু ফাইবার, আপওয়ার্ক এগুলোর ক্লাস শুরু হবে, সবাই এই পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক দিছিলাম সেগুলো যেগুলো গ্যাপ গেছে বা যেগুলো করছেন, ওগুলোকে এখন তো একটু বুঝতে পারছেন যে ল্যাকিংস গুলো কোথায়। ওটাকে আবার হোমওয়ার্ক করবেন আপনারা। করে ওগুলো ফাইল আকারে এই যে এরকম ফোল্ডার ওয়াইজ সাজাবেন। যখন ফাইবার, আপওয়ার্ক এগুলোতে যাব, তখন এই ফোল্ডার থেকে যেন আমরা এগুলো আপলোড করতে পারি পোর্টফোলিওতে। ওকে। তো আজকে এই পর্যন্ত রাখছি। হোমওয়ার্কটা সুন্দর করে সাবমিট করে দিবেন। আর কোনো প্রশ্ন থাকলে সুন্দর মতো হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ? ঠিক আছে। তো আল্লাহ হাফেজ ওকে স্যার। এভরিওয়ান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। টাটা।